নেপালের সঙ্গে আমাদের একটা তুলনামূলক অবস্থান কম দেখানো হয়। আপনি আসলে কিভাবে দেখেন যে নেপালে বলা হয় যে তারা সফল, তাদের অভ্যুত্থান, আমাদের এখানে সেভাবে হয়নি, কারণটা কি? নেপাল সমাজটা আসলে আমি বলবো কি, আমি নেপালে 3টা নির্বাচনে অবজারভার হিসাবে গেছিলাম এবং ওদের সব দলের নেতাদের সঙ্গে কথা বলেছি, দেখা হয়েছে। পরবর্তীতে এরা সবাই প্রধানমন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, অনেকে আমাদের বন্ধুবান্ধব ছিল। তো সেখানে যে জিনিসটা হয়েছে, সেখানে একটা বড় শক্তি ছিল এই যে কমিউনিস্টরা। এরা কিন্তু সমস্যা হচ্ছে যে ওখানে যে কমিউনিস্টরা, এরা ওই যাদেরকে আমরা বলি লিবারাল ডেমোক্রেট, তাদের চাইতেও অনেকাংশে মানে দেখা গেছে যে তারা আরও খারাপ। খারাপ কীভাবে? এই তাদের মধ্যে এই যে হায়ারার্কি, ওখানে কিন্তু কমিউনিস্ট নেতৃত্ব সব ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়, এবং এটা ইনবিল্ট থাকে আসলে তাদের মধ্যে। হ্যাঁ, এবং সেখানে তাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। এবং প্রথম যে সরকারটা আসলো, ওই যে প্রচণ্ড, বাবুরাম ভট্টরায়, হ্যাঁ, এই সরকারের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ ছিল, যার কারণে পরবর্তীতে তারা সুবিধা করতে পারে নাই নির্বাচনে। অনেক মন্ত্রী হেরে গিয়েছিল। এইভাবে চলছে। কিন্তু তো মানুষ একসময় অতিষ্ঠ হয়ে গেছে। কারণ হচ্ছে কি, রাজনীতিটা ওই রেটরিক্যাল, এই যে বাগাড়ম্বর করে এই করব সেই করব এই, কিন্তু মানুষ দেখে যে আরে এরা তো সেই লোক না, এরা তো ক্ষমতায় পেলে আগের চাইতে কম করে না, বেশি করে। চুরি, বাটপারি, দুর্নীতি, মিথ্যা কথা বলা। তো যেটা হচ্ছে আমাদের এখানে যেরকম, বা বিভিন্ন দেশে যেটা আমরা দেখেছি, যে এটা তো মানে আমাদের মেমোরিতে যেটা আছে, যে শুরু হয়েছিল তিউনিসিয়া, তারপরে ইজিপ্টে, তো এরকম ইয়াংরা এখানে হয়েছে, দিল্লিতেও হয়েছিল, ওটা করতে পারে নাই। নেপালেও এরকম হয়েছে, তরুণরা। তো তরুণরা তো আন্দোলন যখন করে, তখন তো এটা কোনো সংগঠিত দল না। তো ফলে যেটা হয়, এই আন্দোলনের ফলে যখন একটা সরকারের পতন হয় এবং যখন তরুণদের কাছে আসে, বলবো যে কর্তৃত্বটা আসে, তখন আর তারা সেটাকে করতে পারে না। আমি বলবো যে একটা ঝামেলা পাকিয়ে ফেলে আর কি। আমি বলবো যে আমাদের এখানে যেটা হয়েছে আমরা দেখি, যেমন এরা ভেবেছে, এরা যখন সরকারের পতন হয়ে গেল, আমি জানি না এটা তো আওয়ামী লীগাররা বলে যে ষড়যন্ত্র, আমেরিকানরা সব করে দিয়েছে, এই সেই। ইদানিং সরকারের মধ্যে থেকেও কিছু কিছু লোক এই ধরনের কথাবার্তা বলছে, কী জন্য বলছে জানি না। তো এই ষড়যন্ত্র তত্ত্বটা আছে। কিন্তু আমরা দেখলাম যে 5 তারিখের পরে 3 দিন কিন্তু এই দেশের সরকার ছিল না। আমরা বলছি আসলে এই 3 দিন ছিল সেনাবাহিনীর সরকার। আপনি দেখবেন এই সেনাবাহিনী ছিল বলেই কিন্তু বড় আকারের কোনো অঘটন ঘটে নাই। আক্রান্ত হয়েছে কিন্তু আওয়ামী লীগাররা সব জায়গায়, এবং সেটার পেছনে কাজ করেছে এক ধরনের জনরোষ। কিন্তু তারা তো সরকার গঠন করার মতন অবস্থায় ছিলেন না, এই তরুণরা যারা আন্দোলন করেছেন। তো তারা কি করলেন, তারা মোহাম্মদ ইউনূসকে ডেকে এনে দায়িত্ব দিলেন। মোহাম্মদ ইউনূস তো আমি ষড়যন্ত্র তত্ত্বের দিকে গেলাম না, সুপারফিশিয়ালি যেটা দেখি, মোহাম্মদ ইউনূস একটা এনজিও চালাতেন। একটা রাষ্ট্র চালানো আর এনজিও চালানো তো এক জিনিস না। হ্যাঁ, দুনিয়া জুড়ে তার নাম আছে। বাংলাদেশের 2জন লোককে সারা দুনিয়ার লোক চেনে, একজন হচ্ছে তসলিমা নাসরিন, আরেকজন হচ্ছেন মোহাম্মদ ইউনূস। এবং বিদেশে কে বেশি জনপ্রিয় বলা মুশকিল, সম্ভবত তসলিমাই বেশি জনপ্রিয়। তো যাই হোক, কিন্তু একটা রাষ্ট্র চালানো তো একটা অন্য রকমের শিল্প বলেন বা বিজ্ঞান বলেন বা রসায়ন বলেন, এটা তো উনি বুঝেন না।
আর আমি তাকে যতটুকু দেখেছি তিনি নিজেকে ছাড়ার কোনো কিছু নিয়ে ভাবেন না, মানে এইটার আমি কোনো প্রমাণ দেখি না আর কি। তো সুতরাং তো ফলে যেটা হয়েছে, যা হওয়ার তাই হয়েছে। এই 2 বছর যে সরকারটা ছিল অন্তর্বর্তী সরকার, 1.5 বছর একটা লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। তারপরে আসলে এই সরকারটা, তো সুতরাং একটা যেমন মনে করেন এই যে 50-এর দশক না 60-এর দশক জুড়ে আমাদের দেশে যে আন্দোলন হয়েছে বা জনমত গঠনের চেষ্টা হয়েছে, দুটো ইস্যুকে কেন্দ্র করে। একটা হচ্ছে গণতন্ত্র, যেটা পাকিস্তানের সামরিক সরকারের আমলে এটাকে হরণ করা হয়েছিল। আরেকটা হচ্ছে আঞ্চলিক স্বায়ত্তশাসন। আমরা বলতাম যে আমরা বৈষম্যের শিকার, সুতরাং আমাদেরকে আরও অনেক বেশি ক্ষমতা দিতে হবে যাতে আমরা আমাদের এই প্রদেশ আমরা নিজেরাই ম্যানেজ করতে পারি, স্বায়ত্তশাসন। এই দুটো ইস্যুকে কেন্দ্র করে কিন্তু 10 বছর ধরে আন্দোলন হয়েছে। 10 বছর কি আরও বেশি বলবো। এবং এইটাই 66 সালের পরে দেখা গেল যে, বা 69-এর আন্দোলনের পরে দেখা গেল যে এইটার পক্ষে এই দেশের মানুষ। ফলে এই সময়ে আমরা দেখলাম আমাদের দেশে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে সংগঠিত করেছে তৃণমূলে। ফলে যেটা দেখলাম যে 70-এর নির্বাচনে একটা সংগঠিত দল দেখলাম আমরা, আওয়ামী লীগ, এবং তারপরে তারা ক্ষমতায় গেল। ক্ষমতায় গিয়ে কি করলো সেটা হচ্ছে আর একটা প্রশ্ন। তো 24-এর আন্দোলনের পরে তো সেটা ছিল না, তাই না? যারাই এই আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাদেরকে তো আমরা চিনতাম না। ক্যাম্পাসে কিছু ছেলে পেলে হয়তো চিনতো, মানুষ তো এদেরকে চিনতো না। তো সুতরাং তারা তো একটা দল হয়ে উঠতে পারে নাই, পরবর্তীতেও পারে নাই। যদিও তাদের একটি অংশ গিয়ে পরে এনসিপি করেছে, কিন্তু তারা একক শক্তিতে নির্বাচন করলে তাদের শক্তিটা যাচাই করতে পারত। তারা সেই পথে যায় নাই। তারা যদি কেন যায়নি? এটি কি তাদের আত্মবিশ্বাসের? আমি জানি না, মানে এখনই ক্ষমতায় যেতে হবে বা ক্ষমতার ভাগ পেতে হবে, এই চিন্তাটা হয়তো কাজ করেছে। যদি এরকম হতো যে না, আমরা আরও 2টো নির্বাচন অপেক্ষা করব এবং এর মধ্যে আমাদের সংগঠন তৈরি করব, সেই চিন্তা থাকলে তারা একক শক্তিতে নির্বাচন করে তাদের শক্তির ভিতটা কতটুকু শক্তিশালী বা কতটুকু নড়বড়ে সেটা একটা পরীক্ষা হয়ে যেত। তারা সেটা করে নাই। মানে রাজপথের থেকে, হ্যাঁ, মানে জনসমর্থন আছে কিনা, তাই না? এখন তারা নির্বাচন করলো, তারা জামাত ইসলামী বা অন্যান্য ইসলামিস্ট ফোর্সের সঙ্গে, এদের বেশিরভাগই পরিত্যক্ত, এদের মধ্যে একমাত্র জামাতে ইসলামী কগনিজেবল ফোর্স আমি বলবো, তাদের সঙ্গে গিয়ে তারা অ্যালায়েন্স করে তারা নির্বাচন করলো। ফলে জনমনে একটা ধারণা হলো যে জামাতের সমর্থনেই এনসিপি কয়টা সিট পেয়েছে, একক শক্তিতে পায় না। এই যে একটা ধারণা মানুষের মধ্যে, এই ধারণাটা তো এনসিপির জন্য ইতিবাচক হয় নাই। আর জুলাই আন্দোলনের যারা ছিলেন প্রথম সারিতে, মধ্য সারিতে, তাদের তো একটা ক্ষুদ্র অংশ এনসিপিতে গেছে, সবাই তো যায় নাই। ফলে তারা তাদের নিজেদের যে ইয়েটা বলো এটাকেও সম্পূর্ণ পায় নাই। তো এইগুলো দুর্বলতা তাদের জন্য।